হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভ উইথ লাভ। আজ আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 27। আজকের সেটে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 2021 সালের 25টা প্রশ্ন আছে, সবগুলোই অঙ্ক। এই চ্যানেলে শুধুমাত্র অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক দেখো। অঙ্কগুলো তোমাদের খুবই সহজ পদ্ধতিতে সমাধান করে দেব, খুবই সাধারণভাবে, একদম বেসিক থেকে শুরু করে। তো তোমরা সবাই বুঝতে পারবে, কোনো চিন্তা নেই, শুধু মন দিয়ে ক্লাসটা দেখো। 1 নাম্বার, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল দেওয়া ছিল কত? 27, মানে একটা সংখ্যা দিলাম a আর একটা সংখ্যা দিলাম b, দুটো সংখ্যার যোগফল কত? 27 দেওয়া আছে। আবার কি দেওয়া আছে? দুটো সংখ্যার গুণফল 182, মানে a আর b কে তুমি যদি গুণ করো তুমি কত পাবে? 182। দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182, ছোট সংখ্যাটি কত? তোমাকে বের করতে হবে ছোট সংখ্যাটি কত। সাপোজ আমি a কে ধরলাম বড় সংখ্যা, b কে ধরলাম ছোট সংখ্যা। বুঝতে পারলে? ছোট সংখ্যাটা আমাকে বের করতে হবে। এটা সব থেকে দেখো, যদি আমি x ধরে করি বা ab ধরে করি তো সমস্যা এমনি তেমন কোনো সমস্যা হবে না। ab 182 বাই b, তো সব থেকে সহজ পদ্ধতি হবে অপশন টেস্ট করা। সব থেকে সহজ পদ্ধতি হবে অপশন টেস্ট করা। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অপশন টেস্ট ছাড়াও এটা সম্ভব। x ধরে আমি x ধরা ছাড়া অপশন টেস্ট করে করছি। দেখো, তোমাকে বের করতে হবে কি? তোমাকে বের করতে হবে ছোট সংখ্যাটা কত। ছোট সংখ্যা কত তোমাকে বের করতে হবে। এবার একটা তুমি অপশন ধরো, যদি তুমি একটা অপশন ধরো 16, অপশন টেস্ট করছি আমি, ছোট সংখ্যা ধরলাম 16। এবার দুটো মিলে হতে হবে 27, দুটো মিলে হতে হবে কত? 27। তার মধ্যে যদি ছোট সংখ্যা 16 হয় তাহলে বড়টা কত হবে? 27 থেকে 16 বাদ 11। তাহলে এমন কি সম্ভব যে ছোট সংখ্যাই হবে 16 আর বড় সংখ্যাই হবে 11? এমন তো সম্ভব না, তাই না? ছোট সংখ্যা হবে 16 আর বড় সংখ্যাটাই 11, এমন তো সম্ভব না। উল্টো হয়ে গেল, ছোট আর বড় উল্টো হয়ে গেল। তাহলে অপশন নাম্বার এ হবে না, মানে 16 হবে না। এবার আমরা অপশন ধরি একটা, ধরলাম আমি 13, 13 ধরলাম। তাহলে এটা যদি আমি অপশন ধরি ছোট সংখ্যা 13, তাহলে বড় সংখ্যা কত হবে? 27 থেকে 13 বাদ দিতে হবে, 27 থেকে 13 বাদ দিলে হবে কত? 14, তাই তো? তাহলে বড় সংখ্যা 14, ছোট সংখ্যা আমি ধরলাম কত? অপশন ধরে ধরলাম আমি ছোট সংখ্যা 13, তাই তো? এবার যোগফল তো 27 হয়ে গেল, গুণ ফল দেখো কত হয়? 14 আর 13 গুণ করে দেখো 182 হয় কিনা। 3 4 12 2 হাতের 1, হাতের 2, 3 4 12 2 হাতের 1, 3 অক্ষে 3 একে 4, 1 করে কাটলাম, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, 2 4 4 8, 182। দেখো গুণ ফল 182 হয়ে গেল, তাই তো? তাহলে আমি কত অপশন ধরে করলাম? ছোট সংখ্যাকে কত ছোট সংখ্যাকে আমি কত ধরেছিলাম? 13। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর। ছোট সংখ্যা যদি 13 হয়, তবে ছোট আর বড় সংখ্যা যোগফল দেওয়া আছে 27, তার মানে বড় সংখ্যা কত হবে? 14। বড় সংখ্যা 14, ছোট সংখ্যা 13, তাদের গুণফল কত আসতে হবে? গুণফল আসতে হবে 182। তো আমি 13 আর 14 কে গুণ করলাম, 182 মিলে গেল। তার মানে আমি কোন অপশন ধরে মিললো? আমার অপশন নাম্বার বি 13 ধরে মিললো। বাকি তুমি অন্য যে কোনো অপশন ধরবে আর গুণফল 182 আসবে না। বুঝতে পারলে নিশ্চয়ই? নেক্সট অঙ্ক দেখো। 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর দেওয়া আছে। 2 বছরের অন্তর দেওয়া আছে, তো 2 বছরের ক্ষেত্রে নিয়মটা কি ছিল? 2 বছরের ক্ষেত্রে নিয়মটা 2 বছরের ক্ষেত্রে নিয়ম ছিল ডি সমান সমান পি আর স্কয়ার বাই 100 স্কয়ার। এটা ছিল 2 বছরের ক্ষেত্রে নিয়ম। ডি মানে ডিফারেন্স, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। ডিফারেন্সটা দেওয়া আছে 96 টাকা, সমান সমান পি। পি মানে আসল, আসল দেওয়া আছে কত টাকা? 15,000 টাকা, ডট
আর স্কোয়ার আমাকে আর এর মানটা বের করতে হবে, আর স্কোয়ার বাই নিচে 100 স্কোয়ার মানে 100.100। কাটো, একটা দুইটা তিনটা শূন্য কাটলে এই জায়গা থেকে একটা দুইটা তিনটা শূন্য কাটলে 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটলে হয় 2, 5 দিয়ে কাটলে হবে 3, 3 দিয়ে 96 কাটলে কত হয় 32। ফ্রেশ করে লেখো, এই পাশে রইলো 32/1, এই পাশে কি রইলো আর স্কোয়ার বাই 2। বজ্রগুণ মানে কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করলে কি হবে আর স্কোয়ার সমান সমান 32 দোকানো 64, তাই তো আর স্কোয়ার সমান 64। তাহলে আর স্কোয়ার যদি 64 হয় তাহলে আর কত হবে, আর হবে এই স্কোয়ারটা ওই পাশে কি হয়ে যাবে রুট 64, রুট 64, আর সমান সমান হবে 8 আর 64, 8। তাহলে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর 8%। নিশ্চয়ই বোঝাতে পারলাম তোমাদের। তোমরা এই 2 বছরের ক্ষেত্রে সূত্রটা মনে রাখবে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্সের সূত্র কি, ডি সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। 2 বছরের সূত্র কিন্তু 3 বছরেরটা একটু আলাদা। 3 নম্বর অঙ্ক দেখো, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ দেয়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। দেখো একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ দেয়। এটা কিসের অনুপাত দেওয়া আছে দেখো, এটা সময় দেওয়া আছে, সময় আমি একটা সময় ধরলাম, সময় দেওয়া আছে, সময় ধরলাম সময়, এটা কিন্তু সময় না, সময় ধরলাম যে বিড়ালের 5 লাফের যে সময় সেই সময় কুকুরের 4 লাফ, সময় দেওয়া আছে, সময় ধরলাম। আবার দেখো লেখা আছে কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, এটাকে আমি ধরলাম দূরত্ব, এটাকে আমি ধরলাম কি দূরত্ব। তোমাদের উল্টাপাল্টা হয়ে যায়, কারণ মানে 16-15 হবে না, 15-16 হবে, বা 11-15 হবে না, 15-11 হবে, এই টাইপের অনেকেরই সমস্যা হয়ে যায়। তো আমি একটা খুব সহজ মানে একটা ভালো বুদ্ধি বের করেছি, তো তোমরা একবার দেখো। আমি কি বললাম, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, সময়, এটাকে আমি সময় ধরলাম, সেই সময়ে একটি কুকুর 4 লাফ দেয়, তো আমি এটাকে সময় ধরলাম যে বিড়ালের 5 কুকুরের 4, সময় ধরলাম, এটা কিন্তু সময় না, আমি ধরলাম সময় শর্টে অঙ্কটা করার জন্য। আবার কি কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, মানে এটা দূরত্ব, কুকুরের 3 লাফে যত দূরত্ব যায় বিড়ালের 4 লাফে অত দূরত্বই যায় সমান। এবার আমাকে বের করতে হবে দ্রুতির অনুপাত কত, দ্রুতি মানে বেগের অনুপাত কত। তাহলে এক পাশে বিড়াল ও কুকুর, প্রথমে বিড়াল দেওয়া আছে, বিড়াল ও কুকুর, প্রথমে বিড়াল লিখবো, বিড়াল কুকুর। একটা জিনিস দেখো, আমাকে বের করতে হবে বেগের অনুপাত, তাই তো বেগ, আমরা বেগের সূত্র কি জানি, আমরা বেগের সূত্র জানি দূরত্ব বাই সময়, আমরা বেগের সূত্র কি জানি দূরত্ব বাই সময়, কিন্তু আমরা এই ক্ষেত্রে দূরত্ব বাই সময় করব না, আমরা এই ক্ষেত্রে দূরত্ব বাই সময় করব না, কারণ আমি শর্টে করছি অঙ্কটা, একটু শর্টে করতে চাইছি, তো আমি এই ক্ষেত্রে দূরত্ব বাই সময় করব না, আমি এই ক্ষেত্রে উল্টিয়ে দিব। মানে কি, আবার বলছি এটা কিন্তু সূত্র না, আমি যেটা লিখলাম আপাতত বেগ সমান সমান দূরত্ব বাই সময়, এটাই মেন সূত্র, কিন্তু আমি অঙ্কের সুবিধার জন্য মানে এই অঙ্কের জন্য এটাকে উল্টিয়ে লিখছি। এই টাইপের সব অঙ্ক মানে যে নিয়মটা বলবো ওই নিয়মে শুধুমাত্র যে এই অঙ্ক হবে অন্য অঙ্ক হবে না এমন না, এই টাইপের তোমরা যে অঙ্কই দেখবে না কেন সব অঙ্কই এই নিয়মে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে তুমি কি করবে, শুধু উল্টিয়ে লিখবে, মানে বেগের সূত্র কি দূরত্ব বাই সময়, শুধু এটাকে উল্টিয়ে লিখবে কি সময় বাই দূরত্ব। নিশ্চয়ই বুঝতে পারলে কি বললাম, বেগের নরমাল সূত্র হয় কি দূরত্ব বাই সময়, কিন্তু এই ক্ষেত্রে তুমি উল্টিয়ে লিখবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সময় বাই দূরত্ব। সময় কত দেওয়া আছে, বিড়ালের 5 লাফ, বিড়ালের 5 ধরবো আর কুকুরের 4 লাফ, তাহলে বিড়ালের ধরবো 5 আর কুকুরের ধরবো কত 4, উপরে গেল সময়, নিচে কি ধরবো নিচে দূরত্ব, দূরত্ব কত দেওয়া আছে কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফ, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফ, তাহলে কুকুরের হবে 3 লাফ বিড়ালের 4 লাফ। এখন মিলিয়ে নেই, সময় কি লেখা ছিল বিড়ালের 5 লাফ যেতে যে সময় কুকুরের 4 লাফ, বিড়ালের 5 লাফ কুকুরের 4 লাফ, আমাদের আছে কুকুরের 3 লাফের সমান, কুকুরের 3 লাফের সমান বিড়ালের 4 লাফ, হয়ে গেল। বেগের সূত্রকে কি করলাম শুধু উল্টিয়ে লিখলাম, বেগের নরমাল সূত্র লিখলে হবে না, উল্টিয়ে লিখতে হবে সময় বাই দূরত্ব, এই টাইপের অঙ্কের জন্য শুধুমাত্র। এবার নিচে কত আছে 4 আর 3, 4 আর 3 এর লসাগু, এই 4 আর এই 3, এই 4 আর 3 এর লসাগু কত হবে 3 4 12, তো এটাকেও আমি 12 দিয়ে গুণ করব, এটাকেও আমি 12 দিয়ে গুণ করব, 4 দিয়ে 12 কাটলে হয় 3, 3 দিয়ে 12 কাটলে হয় 4, সমান সমান উপরে 3 5 15,
4 4 16, 15:16। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। এই অঙ্কে সব থেকে বেশি গন্ডগোল হয়, আমারও যা হতো এক সময়, সেটা হলো এই 15:16 হবে না 16:15 হবে, এটা নিয়ে একটা বড় গন্ডগোল হতো। কিন্তু আমি তখন এই একটা পদ্ধতি, মানে আমি দেখেছি যে এইভাবে করলে অঙ্কটা সমস্যা হয় না, উত্তরগুলো মিলে যায়। তাই আমি এইভাবেই করি, বেগ সমান সমান যে সূত্র আমরা জানি দূরত্ব বাই সময়, শুধু এটাকে উল্টিয়ে দেবো, সময় বাই দূরত্ব। আশা করি বুঝতে কারো সমস্যা হবে না। নেক্সট অঙ্ক দেখো, নিচের ত্রিভুজে যদি এসি হয় 20 মিটার, এসি কই, এসি দেওয়া আছে 20 মিটার, এবি দেওয়া আছে এক্স মিটার, আর তোমার বিসি দেওয়া আছে কত 50 মাইনাস এক্স মিটার। তো তোমাকে এবিটা বের করতে হবে যে এবি কত। তো নর্মালি আমি অপশন থাকলে তো অপশন টেস্ট করতাম প্রথম কথা, কিন্তু অপশন নেই যেহেতু, তো আমি এটাকে পিথাগোরাসের, এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাই তো। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা প্রযোজ্য হয়, যেটা কিনা অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এমনটাই ছিল পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা, এই যে বড় যে সমানি দাগটা আছে এবি, এটা হলো অতিভুজ। লম্ব কোনটা, এই যে লম্বা যে আছে এসি, এটা হলো লম্ব। আর ভূমি কোনটা, যেটা মাটির মধ্যে সমানো আছে বিসি, এটা হলো ভূমি, তাই তো। তাহলে প্রথমে আছে আমার অতিভুজের স্কয়ার, অতিভুজ কত দেওয়া আছে এক্স, তাহলে এক্স এর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব কত দেওয়া আছে 20, তাহলে 20 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত দেওয়া আছে 50 মাইনাস এক্স, মানে 50 মাইনাস এক্স তার স্কয়ার। সমাধান করব, এক্স স্কয়ার সমান সমান 20 স্কয়ার হয় কত 400 প্লাস, এটা দেখো 50 মাইনাস এক্স তার হোল স্কয়ার যে আছে, এটা হবে এ মাইনাস বি তার হোল স্কয়ার। কি বললাম, এই জায়গায় করছি, দেখো আলাদা জায়গায়, এই জায়গায় করি। 50 মাইনাস এক্স, সূত্রটা লিখে নেই, এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এ কত আছে বলতো, সামনেরটা হবে এ হবে 50, বি কত, বি হবে পিছনেরটা এক্স, বি হবে পিছনেরটা এক্স, তাই তো। এবার এ স্কয়ার, এ স্কয়ার মানে 50 স্কয়ার, 50 স্কয়ার মানে কত, আমি লিখে নিলাম আগে 2500 একবার লিখে নিলাম, 50 স্কয়ার 2500 স্কয়ার মাইনাস 2ab, 2ab মানে 2 ডট এ মানে 50 ডট বি মানে এক্স, 2ab তো তাই তো। দেখো এ স্কয়ার, এ স্কয়ার মানে কত, এ মানে 50, তাহলে 50 স্কয়ার, 50 স্কয়ার মানে হবে 2500, এ স্কয়ার মানে 50 স্কয়ার মানে 2500, তারপরে কি আছে দেখো মাইনাস 2ab, তো মাইনাস 2 মানে 2, 2 মানে তো 2, এ মানে কত, এ মানে বসালাম 50, বি মানে বসালাম এক্স, তাহলে এটা গুণ করলে কত হয় 50 তখন 100, 100 এক্স, তাই তো। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কত বলো তো, বি স্কয়ার মানে হলো এক্স, বি মানে এক্স, তাহলে বি স্কয়ার মানে কত হবে, বি স্কয়ার মানে হবে এক্স এরও আবার স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার শুধু এক্স গুলোকে সামনে আনি, এই জায়গায় আগে থেকে অলরেডি এক্স স্কয়ার ছিল লিখলাম, আর পিছন থেকে মাইনাস যে 100 এক্স আছে সেটা সামনে এসে হয়ে যাবে প্লাস 100 এক্স, আর এই প্লাস এক্স স্কয়ার যে আছে সেটা হয়ে যাবে পিছনে এসে মাইনাস এক্স স্কয়ার, আর পিছনে কি পড়ে রইল 400 প্লাস 2500 মানে কত রইল 2900। একটা প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কাটা কাটা গেল, প্লাস এক্স স্কয়ার আর মাইনাস এক্স স্কয়ার কাটা চলে গেল, বাকি কি রইল বলতো 100 এক্স মানে 2900, 100 এক্স মানে 2900, এক্স সমান সমান কত হবে 2900 বাই 100, 0 0 কাটলাম, এক্স মানে কত হবে 29, এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 29। এই 50 মাইনাস এক্স কত হবে 50 বিয়োগ 29 সমান সমান 21, মানে 20 স্কয়ার আর 21 স্কয়ার যোগ করলে হবে 29 স্কয়ার, 20 স্কয়ার 400, 400 900, 20 400 441, 941, 941, 29 স্কয়ার কত হয়, 25 থেকে 4 বেশি, 29 স্কয়ার 29, 29 29 এক হাতের 8, 9 2 18, 8 26, 58, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, এক্স এর ভ্যালু হলো 29,
তাহলে আমার সঠিক উত্তর এবি 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 উত্তরে কি বের করতে হবে তোমাকে? এবি এবি মানে কোন দাগটা? এবি মানে এই যে এবি, এই দাগটা অতিভুজটা। তাহলে অতিভুজ আমি কত পেলাম? 29 আমাদের সঠিক উত্তর। অপশন টেস্ট থাকলে আমার এত সমস্যা হতো না। অপশন থাকলে আমার এত সমস্যা হতো না। অপশন থাকলে আমি কি করতাম বলতো? এই পাশে স্কোয়ার আর এই পাশে স্কোয়ার যোগ করে যা হতো, আর এই পাশে স্কোয়ার একাই তাই হতো। মানে কি বলতো? এই 20 স্কোয়ার প্লাস এই 21 স্কোয়ার যোগ করে যা হতো, আবার এদিকে এই 29 স্কোয়ার যোগ করেও তাই হতো। অপশন টেস্ট থাকলে তো সমস্যা হতো না। যাই হোক, অপশন নেই, তোমাদের বেসিকে করালাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। নেক্সট অঙ্কে চলে যাই। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়। বর্তমান বয়স কত? তাহলে এক পাশে লিখলাম আমি পিতা, এক পাশে লিখলাম পুত্র, পিতা আর পুত্র। দুই রকম বয়স দেওয়া আছে, দুটো আমি গোল করলাম বোঝার জন্য। একটা দেওয়া আছে দেখো বর্তমান বয়স, আর একটা দেওয়া আছে 6 বছর পরের বয়স, তাই তো? তাহলে এটাকে আমি ধরলাম বর্তমান বয়স, 6 বছর পরের বয়স। কি দেওয়া আছে দেখো, বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, মানে পুত্রের যদি বর্তমানে এক্স হয়, পিতার হবে 6x, তাই তো? এবার দেওয়া আছে 6 বছর পরে, মানে 6 বছর পরে পিতারও 6 বাড়বে, পুত্রেরও 6 বাড়বে। পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়, মানে পুত্রের যদি হয় 1, পিতার হবে তখন 3। সমাধান করো, কোনাকুনি গুণ করো। এদিকে এইদিকে হয় 6x আর 1 গুণ করলে হয় 6x, আর এদিকে x আর 3 গুণ করলে 3x। তাহলে এদিকে 6x আর এদিকে হয় 3x, মানে আমরা কি গ্যাপটা নেব ডাইরেক্ট। এদিকে 6x ওইদিকে 3x, কত x এর গ্যাপ? 6। এই দেখো এই কোনাকুনি গুণ করলে হবে 6x আর এই কোনাকুনি গুণ করলে হবে 3x। 6x আর 3x, কত x এর গ্যাপ? 3x এর গ্যাপ, সমান সমান। এই গুণটা বুঝলে এবারে এই গুণটা দেখো, এদিকে হবে 6 অক্ষে 6, এদিকে হবে 3 6 18। 6 আর 18 কতর গ্যাপ? 6 আর 18 কতর গ্যাপ? 12 গ্যাপ। তাহলে 3x মানে হলো 12, 3x মানে হলো 12। তাহলে x মানে কত হবে? x মানে আসবে 4। এবার আমাকে বের করতে হবে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়স কত ছিল? 6x, তাই তো? পিতার তো কোনটা? উপরেরটা। 6x মানে x মানে যদি 4 হয়, তাহলে 6x মানে কত হবে? 6 গুণ 4, 4 6 24 বছর। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। পিতার বর্তমান বয়স 24 বছর। খুব অল্প বয়সী পিতা। পিতার বর্তমান বয়স 24 বছর, আবার তোমার ছেলের বয়স বর্তমান 4 বছর। পরের অঙ্ক দেখো। 710 টাকা এমন ভাবে এ বি সির মধ্যে ভাগ করে করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়। সি কত টাকা পাবে? একটু সমস্যা আছে। এখানে এ আর বি এরটা দেওয়া আছে, আর এখানে সি আর এরটা দেওয়া আছে, তাই তো? প্রথমে দেখো এ আর বি এরটা বলা আছে, আবার এখানে সি আর এরটা বলা আছে। তাহলে কোনটা কমন? মানে প্রথমে বলা আছে এ আর বি এরটা, আর এই জায়গায় বলা আছে সি আর এরটা। তো এই দুটো যে আমি গোল করলাম, দুটোর মধ্যে কমন কোনটা, মানে দুটোর মধ্যে সেম জিনিস কোনটা আছে বলো তো? এ দুই জায়গায় আছে, একে রাখবো আমি মাঝখানে, একে রাখবো আমি কই? একে রাখতে হবে মধ্যে। যেটা কমন সেটাকে আমার রাখতে হবে মধ্যে, কমনটা রাখতে হবে মধ্যে। বাকি একটা আছে বি, একটা আছে সি, এক পাশে লিখলেই হয়। বি লিখলাম, সামনে পিছনে সি লিখলাম। কমনটা মাঝখানে রাখলে একটু ভালো হয়, মানে অঙ্কের সুবিধা হয়। এমন না যে রাখতেই হবে, না রাখলেও হবে, মানে নর্মালি এবিসি লিখলেও হবে, কিন্তু কমনটা মাঝখানে রাখলে একটু অঙ্ক করতে সুবিধা হবে, এটুকুই। তাহলে একটা আমি x টাকা ধরলাম। কি লেখা আছে দেখো, এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। মানে তুমি যদি এদের মধ্যে তুমি কম্পেয়ার করো, এ আর বি এর মধ্যে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে কি দেওয়া আছে দেখো, এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। তাহলে বি কি পায়? বি পায় কম, আর এ পায় কি? এ পায় বেশি। তাহলে লেখা আছে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তার মানে কি বি কম পায়, এ বেশি পায়। এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, মানে এ বেশি পায়। এবার এ যদি পেলো এক্স টাকা, তাহলে বি তো আরো কম পাবে, তাই তো? এ যদি পেলো এক্স টাকা, বি তো আরো কম পাবে। বি কত পাবে? আরো 40 টাকা কম পাবে। তাহলে এক্স মাইনাস 40 টাকা। এবার আবার এ আর সির মধ্যে কি সম্পর্ক দেখো, সি এর থেকে 30 টাকা বেশি পায়। কি দেওয়া আছে? সি, সি যে আছে সি, এর থেকে 30 টাকা বেশি পায়। সি
সি পাবে কি, সি পাবে বেশি, এ পাবে এবার কম, তাই তো 30 টাকা কম বেশি। এবার এ যদি x টাকা পায় তাহলে সি আরো নিশ্চয়ই 30 টাকা বেশি পাবে এর থেকে। এ পেলো x টাকা, তাহলে সি এর থেকে আরো 30 টাকা বেশি পাবে, মানে কত পাবে, x প্লাস 30। বুঝতে পারলে এ বি সি একটা আমি বের করে ফেললাম। এবার তিনজনে মিলে মোট টাকা কত দেওয়া আছে, 710 টাকা। তিনজনে মিলে মোট টাকা দেওয়া আছে 710 টাকা। তাহলে আমার মোট কত হলো, এর টাকা প্লাস বির টাকা প্লাস সির টাকা, তিনজনে মিলে মোট দেওয়া আছে কত টাকা, 710 টাকা, তাই তো। তাহলে এর টাকা কত দেওয়া, এর টাকা আমি কত বের করলাম, এর টাকা এক্স প্লাস বির টাকা কত, এক্স মাইনাস 40, সির টাকা কত দেওয়া আছে, সির টাকা এক্স মাইনাস 30, তিনজনে মিলে হবে কত, 710। যোগ করো, একটা এক্স, দুটো এক্স আর একটা এক্স, কয়টা এক্স হলো, 3x মাইনাস 40 আর মাইনাস 30 কত হয়, মাইনাস 70 সমান সমান 710। তাহলে 3x সমান সমান 710, মাইনাস 70 এই পাশে হয়ে যাবে প্লাস 70। তাহলে কি হবে কেসটা, 3x সমান সমান 710 আর 70 780। x মানে হবে 3 দিয়ে ভাগ করো 260, x মানে হলো 360। এবার এ বি সি আমাকে, আচ্ছা না লিখলেও চলবে, আমাকে কি বের করতে হবে, বের করতে হবে সি কত টাকা পাবে, সি কত টাকা পাবে, সি পাবে 200, সি পাবে এক্স প্লাস, আমাকে সি টা বের করতে হবে, সি কত এক্স প্লাস 30, এক্স মানে 260 প্লাস 30 সমান সমান 290। অপশন তো মিলছে না, কোথাও ভুল করলাম নাকি একটু দেখো। এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, এ বি এর থেকে 40 টাকা বেশি পেলো, ঠিক আছে, এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, ওটাও ঠিক আছে। এটা প্লাস 30 হবে, একটু ভুলে গেছিল ক্যালকুলেশন। এটা প্লাস 30 ছিল, প্লাস 30 আর মাইনাস 40 হলো কত, মাইনাস 10। তাহলে 3x সমান সমান মাইনাস 10 প্লাস 10 হয়ে যাবে, তাহলে 720। তার মানে কত হবে, x সমান সমান 720/3 মানে হয়ে যাবে 240, x এর ভ্যালু হয়ে যাবে 240, তাই তো, x এর ভ্যালু কত হলো 240। তাহলে সি এরটা কত হবে, x প্লাস 30 মানে 240 প্লাস 30, তার মানে 270 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন সংখ্যার 25% সাথে 150 30% যোগ করলে 75 হয়। কোন একটা সংখ্যা আছে, কোন একটা সংখ্যা আছে, ওই সংখ্যার 25% সাথে তুমি যদি 150 এর 30% যোগ করো, তাই তো, যে কোনো অঙ্ক কাটতে হলে তোমাকে প্রথমে অঙ্কের কি লেখা আছে সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, যত ভালোভাবে সম্ভব বুঝতে হবে, তবে তোমরা যে কোনো পদ্ধতিতে হলেও অঙ্কটা করে ফেলতে পারবে। এবং তোমরা যদি অঙ্কটাই না বুঝো, তবে শুধু যোগ বিয়োগ করতে থাকো, তাহলে কিন্তু অঙ্ক ওরকম করে মিলবে না, একটা উত্তর এসেও যাবে হয়তো, কিন্তু সেটা ভুল হবে, ভুল হওয়ার চান্সই বেশি। তো তোমরা কনসেপ্ট ওয়াইজ অঙ্ক শিখো, তো অনেক সুবিধা হবে। দেখো কি লেখা আছে, কোনো সংখ্যার 25%-এর সাথে, কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এ 30% যোগ করলে, 150-এ 30% যোগ করলাম, তবে কত হবে, দেওয়া আছে 75 হবে। কোনো সংখ্যার 25%-এর সাথে 150-র 30% যোগ করলে হবে
75, তাই তো? আচ্ছা 130% কত হয়? 130% তুমি বের করবে 150 গুণ 30/100, 150 গুণ 30/100 এইভাবে করবে, একটা শূন্য দুটো শূন্য করে কাটলে 3 15 45, কত হলো? 45, তাই তো? এবার দেখো কোন সংখ্যার সঙ্গে 45 যোগ করলে 75 আসবে, মানে কোন সংখ্যার সঙ্গে 45 যোগ করলে 75 আসবে, এমনটাই তো হলো কেসটা, তাই তো? কোন সংখ্যার সঙ্গে 45 যোগ করলে 75 আসবে বলো তো? কোন সংখ্যার সঙ্গে 45 যোগ করলে 75 আসবে? নিশ্চয়ই 30। 30 এর সঙ্গে 45 যোগ করলে তবেই তো 75 আসবে, তাছাড়া তো আর অন্য সংখ্যা হওয়া সম্ভব না, তাই তো? 30 আর 45 যোগ করলে কত আসবে? 75 হয়ে গেল। 30 আর 45 75। এবার দেখো কোন সংখ্যার 25% মানে 30, যে সংখ্যাটা ছিল সেটা কোন সংখ্যার 25%, তো কোন সংখ্যার 25% মানে 30, তাহলে সংখ্যাটি কত হবে তোমাকে সেটাই বের করতে হবে। যে কোনো সংখ্যা কত পার্সেন্ট হয়? যে কোনো জিনিস প্রথমে 100% হয়, তাই তো? যে কোনো জিনিসই হোক না কেন সেটা প্রথমে 100% হয়। এবার দেওয়া আছে কি সংখ্যার 25% মানে 30, তাই তো? তাহলে সংখ্যাটির 25% মানে কত ছিল? 30। আমাকে সংখ্যাটি বের করতে হবে। সংখ্যাটি মানে কত পার্সেন্ট? সংখ্যাটি মানে 100% মানে কত, তাই তো? কোন সংখ্যার 25% মানে যদি 30 হয়, তোমাকে বের করতে হবে সংখ্যাটি কত। সংখ্যাটি মানে কত হবে? 100% হবে সংখ্যাটা। যে কোনো সংখ্যায় তো 100%ই হয়। তো কোনো সংখ্যার 25% মানে যদি 30 হয়, তাহলে 100% কত? দেখো 25 থেকে 100 কয় গুণ? 4 গুণ। সেম ভাবে এদিকেও কত গুণ হবে? 4 গুণ হবে। 4 30 120। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, সংখ্যাটি 120 হবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট একটা ত্রিকোণমিতির অঙ্ক, শুধু ভ্যালু পুটের অঙ্ক, মান বসালে উত্তর অ্যান্সার। পুলিশের পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে খুব সহজ, মানে খুব কঠিন একটা অঙ্ক থাকে না, বেসিক অঙ্ক থাকে। ত্রিকোণমিতিতে আমিও খুব দুর্বল, দেখলেই ভয় লাগে আর কি। একটু একটু পারি কিন্তু খুবই বেসিক সেটা। দেখো কি দেওয়া আছে? এক্স tan 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি। তোমাকে থেকে মান বসাতে হবে, মান বসালে তুমি ভ্যালুটা পেয়ে যাবে। মানটা আমার একটু একটু মনে আছে, চেষ্টা করছি। tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হলো 30 45 60, 30 45 60, 1/√3, 1√3। tan 45 এর মান সম্ভবত 1, tan 45 এর মান 1, 1/√3, 1√3, হ্যাঁ, গুণ sin 30, sin 30 এর মান 3/2, হাফ, 1/2, 3/2। sin 30 এর মানও সম্ভবত হাফ, 1/2। cos 30 এর মান √3/2 গুণ tan 30 এর মান মনে হয় 1/√3, এমনই কিছু একটা হবে আর কি। কাটাকাটি করবো, এই √3 কাটা মনে করে নেবে তোমরা, একটু দেখে নেবে ঠিক হলো কি ভুল হলো। আমার যেটুকু মনে ছিল আমি ওটুকু দিয়ে করলাম। এই নিচের দুই কাটা, কি করে রইল এই পাশে? এক্স, এক্স সব এক্স দিয়ে এক কে গুণ করলে কত হবে? এক্সই আসবে। এক্স অক্ষে এক্স সমান সমানের পাশে কি রইলো? 1। তাহলে এক্স এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 1। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর, এক্স মানে হবে 1। শুধু ভ্যালু পুটের অঙ্ক, আমার যদি ভুলও হয়ে থাকে তো তোমরা সঠিক ভ্যালুটা খালি বসিয়ে দেবে, কাটাকাটি করবে, সঠিক উত্তর এসে যাবে, কোনো সমস্যা নেই। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8। তার মধ্যে এটা নিশ্চয়ই বড় সংখ্যা আর এটা হবে কি ছোট সংখ্যা। এদের মধ্যে ডিফারেন্স কত বলতো? এদের মধ্যে ডিফারেন্স 5 8 এর মধ্যে ডিফারেন্স হলো 3 এর ডিফারেন্স। আবার বইয়ে কত ডিফারেন্স দেওয়া আছে? বইয়ে ডিফারেন্স দেওয়া আছে 69 এর ডিফারেন্স, তাদের অন্তর 69। তাহলে আমি বের করলাম আমার ডিফারেন্স 3, বইয়ে ডিফারেন্স দেওয়া আছে 69, এমনই তো? আমি বের করলাম ডিফারেন্স 3, 5 আর 8 এর মধ্যে ডিফারেন্স 3, আর বইয়ে ডিফারেন্স দেওয়া আছে কত? আছে 69। তার মানে 3 মানে 69। তাহলে 3 থেকে 69 কয় গুণ? 23 গুণ 3, 23 69। তোমাকে বের করতে হবে বড় সংখ্যাটি কত। বড় সংখ্যা কত ছিল? 8। তবে 8 মানে কত হবে? সেম ভাবে এটাও 23 গুণই হবে। 8 23 160 আর 24,
184। অপশন নাম্বার আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাই তো, আমাকে বছরটা বের করতে হবে। তাহলে একদিকে রাখলাম বছর, একদিকে লিখলাম সুদ। সুদ এবার দেখো, আমি যদি সাপোজ আমি আসল 1 ধরি, আসলে আমি সাপোজ 1 ধরলাম। এবার দেখো লেখা আছে 20 বছরের 3 গুণ হয়, মানে কি 1 টাকা যদি আসল থাকে সেটা 20 বছর পরে কয় বছরে? 20 বছরে কি হলো 3 গুণ হলো। 3 গুণ মানে কি আসল 1 টাকা থাকলে সুদে আসলে হয়ে গেল 3 টাকা। এবার আসল 1 টাকার থেকে সুদে আসলে যদি 3 টাকা হয়ে গেল, তার মানে 2 টাকা কি বাড়লো? 2 টাকা সুদ বাড়লো, তাই তো। সুদে আসলে 3 গুণ হওয়ার অর্থ কি সুদ বাড়া কয় গুণ? সুদ বাড়বে 2 গুণ। আসল যদি থাকে 1 টাকা তাহলে সুদে আসলে হবে 3 টাকা। তাহলে 1 টাকার থেকে যদি 3 টাকা হয় তার মানে কয় টাকা সুদ বাড়লো? সুদ বাড়লো 2 টাকা। তাহলে 2 টাকা সুদ বাড়লো 20 বছরে, তাই তো। 2 টাকা সুদ বাড়লো 20 বছরে। তো তোমাকে বের করতে হবে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, এবার দ্বিগুণ হওয়ার অর্থ কি? আসল হলো 1 টাকা, ব্যাংকে সেই টাকা রাখার পরে সুদে আসল হয়ে গেল দ্বিগুণ, মানে 2 টাকা। এবার 1 টাকা রাখার পরে যদি ব্যাংকে রাখার পরে সেটা যদি 2 টাকা হয়ে গেল, তাহলে সুদ কয় টাকা বাড়বে? 1 টাকা বাড়বে নিশ্চয়ই। তুমি ব্যাংকে 1 টাকা রাখার পরে সেই টাকা যদি সুদে আসলে 2 টাকা হয়ে যায়, তবে সুদ কয় টাকা বাড়বে? সুদ নিশ্চয়ই 1 টাকা বাড়বে। তাহলে 1 মানে কত? মানে 1 টাকা সুদ বাড়বে কত বছরে? 2 টাকা সুদ বাড়ে 20 বছরে, 1 টাকা সুদ বাড়বে কত বছরে? বুঝতে পারলে নিশ্চয়ই। 2 টাকা সুদ বাড়ে 20 বছরে, 1 টাকা সুদ বাড়বে কত বছরে? 2 এর থেকে 20 10 গুণ, সেমভাবে এটা কয় গুণ হবে? 10 গুণ 10 বছর হবে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার বি। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এই যে এই সংখ্যাগুলো পেতে 2 আর 1 এই সংখ্যাগুলো পেতে আমার সমস্যা হয়, তবে কি করবে, এই যে গুণ গুণ যে লেখা ছিল না, ওগুলো থেকে শুধু 1 কমিয়ে দেবে। প্রথমে লেখা ছিল 3 গুণ, 3 গুণ লেখা ছিল, তো তার থেকে 1 বিয়োগ করে এই জায়গায় 2 লিখে দিলে। তারপর উত্তরে বের করতে হবে তোমাকে কয় গুণ? দ্বিগুণ বের করতে হবে, মানে 2 গুণ। 2 গুণ বের করতে হবে না, সেমভাবে এখানে 1 বাদ দিয়ে এখানে 1 লিখে দিবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। বাকি তো তোমরা কনসেপ্ট বুঝতে পারলে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। কোনো ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হয়, 500 তলের কত শতাংশ কমবে? দেখো, প্রতিটি বাহুকে আমি ধরলাম, 10% করে কমবে, 10% করে কমবে। তোমাকে বের করতে হবে 500 তলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে। সবার আগে 500 তলের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে ঘনক, সেটা তোমাকে জানতে হবে। তো ঘনকের একটা তলের ক্ষেত্রফল হলো a স্কয়ার, বাহু স্কয়ার। ঘনকের প্রত্যেকটা তলে বর্গক্ষেত্র, ঘনকের প্রতিটা তলে বর্গক্ষেত্র এক, মানে একটা তলের ক্ষেত্রফলের সূত্র a স্কয়ার। তাহলে ঘনকের টোটাল 6 হলো, তল হলো 6টা, তাহলে মোট 6টা তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। এটা হলো 500 তলের ক্ষেত্রফল। এবার দেখো এই জায়গায় বাহু কয়বার আছে? a স্কয়ার। 6 তো একটা ধ্রুবক, বাহু কয়বার আছে? এ আছে 2 বার, এ আছে 2 বার। তো আমি 10% 2 বার করে কমাবো। এ কয়বার আছে? দেখো এ কয়বার আছে? এ আছে 2 বার। তো আমি 2 বার কমাবো। 2 বার কমাবার অর্থ কি? প্রথমে আমি ধরলাম ক্ষেত্রফল ছিল 100, প্রথমে ক্ষেত্রফল ছিল 100, তো 10% কমবে বাহু, মানে 100 থেকে বাহু হয়ে যাবে কত? 90। 2 বার কমাবো কারণ এর উপরে স্কয়ার আছে, মানে দুইটা এ আছে, তার মানে 2 বার কমাবো। আবার 10% 100 থেকে 90 হয়ে যাবে, তাই তো। কাটাকাটি করো, 100 100 কাট, দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, তাহলে কত হয়ে গেল? নং নং 81। তাহলে ছিল আগে 100, হয়ে গেল 81। আগে ক্ষেত্রফল ছিল 100, 500 তলের ক্ষেত্রফল 2 বার 10% করে কমার ফলে হয়ে গেল 81। তাহলে কমলো না বাড়লো? নিশ্চয়ই কমলো। কত কমলো? 19% কমলো।
100 থেকে 81 হলো মানে কত কমলো? 19% কমলো। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, 19 কমবে। এক্স একটি কাজ 20 দিনে করতে পারে, খুবই সহজ একটা অঙ্ক, বেসিক অঙ্ক। এক্স একটি কাজ করতে পারে 20 দিনে, আর সেম কাজটাই যদি তুমি ওয়াই কে দিয়ে করাও, তো ওয়াই করবে সেম কাজটা 30 দিনে। একসাথে করলে কত দিন লাগবে? খুবই সহজ অঙ্ক। লসাগু কত হবে? 60, 3 কুড়ি 60, 30 দোকানো 60। তাহলে এ বি একসাথে করবে এক্স ওয়াই, তাহলে মোট কত ইউনিট কাজ করতে হবে? 60 ইউনিট। মোট করতে হবে কয় ইউনিট? 60 ইউনিট। তাহলে দুইজনে মিলে একদিনে কত ইউনিট করে? এক্স করে 3 ইউনিট, ওয়াই করে 2 ইউনিট। দুজনে মিলে একসঙ্গে মোট করে কয় কয় ইউনিট? একসঙ্গে করে একদিনে 5 ইউনিট। তাহলে 5 দিয়ে 60 কাটলে কত হবে? 12। মানে এক্স ওয়াই একসাথে করলে সময় কত লাগবে? 12 দিন। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। এটা পারবে না এমন তোমাদের মধ্যে কেউই নেই, সবাই পারবে। নেক্সট অঙ্ক দেখো। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 5, 8, 3। তো আগে লিখে নেই কি কি আছে। একটা আছে 50 পয়সা, একটা দেওয়া আছে 50 পয়সা, তারপরে একটা দেওয়া আছে 25 পয়সা, তারপরে একটা দেওয়া আছে 10 পয়সা। এবার কিসের অনুপাত দেওয়া আছে দেখো? মুদ্রা। মুদ্রা মানে কি? মুদ্রা মানে কয়েন। কয়েন। তাহলে কয়েনের অনুপাত কত দেওয়া আছে দেখো? কয়েন, কয়েন লিখলাম। মুদ্রা, কয়েনের অনুপাত কত দেওয়া আছে? দেওয়া আছে 5, 5টি, 8টি, 3টি। কিসের অনুপাত দেওয়া আছে? মুদ্রার মানে কয়েনের অনুপাত দেওয়া আছে 5টি, 8টি, 3টি। তাহলে এবার মূল্যের অনুপাতটা আমি বের করে নিই। মূল্য কত হবে? এই টাইপের অঙ্কে হয় মূল্যর অনুপাত দেওয়া থাকে, তোমাকে এইভাবে কয়েন আনতে হবে, বা কয়েন অনুপাত মানে মুদ্রার অনুপাত দেওয়া থাকে তোমাকে। দেখো এই টাইপের যে অঙ্কগুলো থাকে সেটা দুই রকম হয়, মুদ্রার অনুপাত থেকে মূল্যের অনুপাত আনতে হবে, নয় মূল্যের অনুপাত থেকে মুদ্রার অনুপাতে আনতে হবে। এটুকুই ডিফারেন্স, বাকি কোনো সমস্যা নেই। দেখো এটুকু তো বুঝতে পারলে তোমরা। 50 পয়সা লিখলাম, 25 পয়সা লিখলাম, 10 পয়সা লিখলাম। এবার তাদের মুদ্রার অনুপাত দিছে, মুদ্রা দিয়ে দেওয়া হয়েছে। মুদ্রা মানে কি? কয়েন। কয়েনের অনুপাত দেওয়া হয়েছে কত? 5, 8, 3। মানে কি? যদি 50 পয়সার কয়েন থাকে 5টি, 25 পয়সায় আছে 8টি, 10 পয়সায় আছে 3টি। এবার দেখো 50 পয়সার 5টি কয়েনে কত হবে? 250 পয়সা। 25 পয়সার 8টি কয়েনে কত হবে? 8 25-এ 200 পয়সা। আর 10 পয়সার 3টি কয়েনে কত হবে? 30 পয়সা। এটুকু নিশ্চয়ই কারো বুঝতে সমস্যা নেই। তাহলে এক পাশে লিখবো আমার, এক পাশে লিখবো কোশ্চেনের। তাহলে আমার মোট কত পয়সা হলো? 250 আর 200, 450 আর 80। তাহলে আমার মোট মূল্য হলো 480। 250 আর 200, 450 আর 480। আবার বইয়ের মোট দেওয়া আছে কত? 144 টাকা। বইয়ের মোট দেওয়া আছে কত? 144 টাকা। তার মানে কি? 144 দুটা শূন্য পয়সা, তাই তো? 144 দুইটা শূন্য পয়সা। আমি মোট মূল্য বের করলাম 480 পয়সা। আবার বইয়ের মোট মূল্য দেওয়া আছে কত? ওই 144 টাকা, মানে 14,400 পয়সা। এটুকু বুঝতে পারলে? তারপরে কি করবে? কাটাকাটি করো। শূন্য শূন্য কাটলাম, 48 দিয়ে কাটলে হয় 3, তাহলে হবে 30। এই পাশে হলো 1, তাহলে 1 মানে 30। তোমাকে বের করতে হবে কি 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি ছিল? 5টি ছিল 50 পয়সার মুদ্রা। কয়েন মানে তো মুদ্রা, কয়েন মানে কি? মুদ্রা। তাহলে 5 মানে কত হবে? 1 মানে 30 বের করলাম, তাহলে 5 মানে কত হবে? 1 থেকে 30, 30 গুণ, তাহলে 5 থেকে এটাও 30 গুণ হবে, 5 30-এ 150, 150। তাহলে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। 50 পয়সার কয়েন কয়টা আছে? 50 পয়সার কয়েন আছে 150টি। নেক্সট দেখো, কোন নল দিয়ে একটি জলাধারকে কোন নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা হয়।
তো 7.5 মিনিটে ওই জলাধারে কত অংশ খালি করা হবে? উত্তরে তোমাকে অংশ বের করতে হবে। তাহলে পিছনে লিখলাম আমি প্রথমে অংশ, সামনে লিখলাম আমি মিনিট বা সময়। প্রথমে কি লেখা আছে? 3 মিনিটে, দেখো তাই লেখা আছে, একটি জলাধারকে 1/3 3 মিনিটে খালি করা যায়। 3 মিনিটে খালি হয় কত? 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। 3 মিনিটে খালি হয় 3 ভাগের 1 ভাগ, তাই তো? 3 মিনিটে খালি হয় 3 ভাগের 1 ভাগ, এরকম বুঝতে সমস্যা নেই। তাহলে 1 মিনিটে কত খালি হবে? 1/3। এই 3টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এই 3টা ওই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। ঐকিক নিয়ম, আমরা যেভাবে ঐকিক নিয়ম করি এটাও সেম ভাবে 3টা ভাগ হয়ে যাবে। ভাগের অর্থ কি? এই 3টা নিচে আসবে। বুঝতে পারলে? এবার আমাকে করতে হবে কয় মিনিট? 7.5 মিনিট। 7.5 মানে কত? 15/2। 15/2 মিনিটে কত আসবে? এইদিকে 1/9 গুণ এই 15/2টা ওই পাশে গিয়ে এবার গুণ হয়ে যাবে ঐকিক নিয়মের মতো। 15/2 কাটাকাটি করলে যেটাই আসবে সেটাই আমাদের সঠিক উত্তর। 3 মিনিটে খালি হয় 3 ভাগের 1 ভাগ। 7.5 মিনিটে কত খালি হবে? 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 5, তার উপরে হইলো 5 অক্ষে 5, 3 হলো 3 দোকানো 6, 6/5, 6/5 মানে 5/6, 6 ভাগের 5 ভাগ। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? 6টি সংখ্যার গড় 17, মানে 6টি সংখ্যা আছে, প্রত্যেকটি গড়ে 17 করে, তবে যোগফল কত হবে? মানে 6টি সংখ্যার প্রত্যেকের গড় 17, মানে একটা একটা করে যদি 17 হয় তাহলে 6টা মিলে কত হবে? নিশ্চয়ই গুণ করে দেব। তো একটা সংখ্যার গড় কত? 17। সংখ্যা কয়টি আছে? 6টি। মানে একজনের কাছে গড়ে 17 টাকা করে আছে ধরো, তাহলে 6 জনের কাছে মোট কয় টাকা আছে? একজনের কাছে গড়ে 17 টাকা করে আছে, তাহলে 6 জনের কাছে মোট কয় টাকা আছে? গুণ করো। 642 2004, 6 2 642 2004, 6 6 4 10, 102। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, 102। নেক্সট অঙ্ক দেখো, এটা খুব ভালো একটা অঙ্ক। 999 1/7, 999 2/7, চলতে 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 999 6/7 এমনই ছিল, তাই তো? এমনই তো ছিল। তো আমি প্রথমে দেখব কতবার 999 আছে। দেখো এই জায়গায় একবার 999, দুইবার 999, তিনবার 999, 4বার, 5বার, 6টা 999 আছে। কয়টা 999 আছে? 6টা 999 আছে। তাহলে 6টা 999 কত সেটা আগে লিখবো আমি। বুঝতে পারলে? এই জায়গায় একবার, দুইবার, তিনবার, এরকম করে মোট আরো 3বার আছে মাঝখানে। মোট 6বার 999 আছে। তাহলে 6টা 999 কত হয়? গুণ করো। 699 মানে 6000 থেকেও 6 কম, মানে 5994। গুণ করলে কত আসবে? 5994। এবার বাকি কি রইলো? বাকি রইলো দেখো 1/7 যোগ 2/7 যোগ 3/7 যোগ 4/7 যোগ 5/7 যোগ 6/7। প্রথমে আমি কি করলাম? প্রথমে 999 কয়বার আছে সেটা গুনলাম। 6বার 999 আছে, তো 6বার 999 মানে 6 দিয়ে 999 কে গুণ করলে হয় 5994, সেটা প্রথমে লিখে নিলাম। বাকি কি রইলো সেটাকে আমি তারপরে লিখলাম 1/7, 2/7, 3/7, এভাবে 6/7 পর্যন্ত বাকি সংখ্যাগুলো লিখলাম, তাই তো? এবার দেখো 5994 প্লাস এগুলোকে যোগ করো, নিচে লসাগু কত আসবে? 7ই আসবে। আর উপরে কত আসবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ করো। 6 5 11, 4 15, 3 18, 19 20 21 যোগ করে কত আসবে? 21। তাহলে 21/7, তাই না? 5994 প্লাস উপরে যোগ করে আসবে 21, 21/7, 21/7 মানে কত? 3 যোগ করলে আসবে 5997 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। বেসিক প্রসেসে করালাম, তো দেখে নেবে কেমন বুঝতে পারছো কি না।
আমার মনে হয় একটু ফাস্ট হচ্ছে, তো তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা, একরকম আছে 15 টাকা কেজি, আরেক রকম আছে 12 টাকা কেজি, সেটা যদি বিক্রি করলে কি লেখা আছে, এত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, 16.50 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তো আমি প্রথমে এটা বের করে নেই যে 20% লাভ মানে কত, 120% মানেই 16.50, তাই তো? এটুকু ভালো করে পড়ো, এত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। 20% ক্রয় মূল্য তো সবসময় 100% হয়, ক্রয় মূল্য সবসময় 120% হয়, মানে সরি 100% হয়, তাহলে 20% লাভ মানে কি 120%, 120% মানে 16.50 টাকা, তাহলে 100% মানে ক্রয় মূল্য আমাকে বের করতে হবে, তাহলে 16.50 বাই 120 গুণ 100, দশমিক তুলে একটা 100 নিচে লিখলাম, 100 100 কাটা, 0 0 কাটা, 3 দিয়ে যদি কাটো, 3 দিয়ে কাটলে হবে 4, 3 দিয়ে কাটলে হবে 3 5 15, 65 বাই 55 বাই 4 কত আসবে, 55 বাই 4, সেটা হবে অ্যালিগেশনের মাঝখানে। নিশ্চয়ই কোনো বুঝতে সমস্যা নেই। এটা আসলে অ্যালিগেশনের মাঝখানে। এবার এই যে নিচের যে 4 আসলো, এই 4 দিয়ে আমি গুণ করে দেবো, এটাকেও 4 দিয়ে গুণ করব, 4 সরানোর জন্য এটাকেও 4 দিয়ে গুণ করব, 4 সরানোর জন্য এটাকেও 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে কেন গুণ করলাম, কারণ আমার দাগের নিচে 4টা সমস্যা করছিল, এবার 4টাকে সরানোর জন্য আমি সবগুলোকে 4 দিয়ে গুণ করলাম, 4 4 কাটলাম, এটা কত হয়, 4 12 48 আর 55, 7-এর গ্যাপ, 4 15 60 আর 55, 5-এর গ্যাপ, 7:5। অপশন নাম্বারই আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, দুটি সংখ্যা লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কত। এটা ক্লাস 5-এর অঙ্ক। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু, মানে যে কোনো ক্ষেত্রে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা গুণ করলে যা হবে, ওই দুটি সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলেও একই সংখ্যাই আসবে। প্রথম সংখ্যা দেওয়া আছে, মনে করো কত ধরলাম, 35, দ্বিতীয় সংখ্যা দেওয়া নেই, এক্স ধরলাম, সমান সমান লসাগু দেওয়া আছে কত, 315, গসাগু দেওয়া আছে 7। 35 দিয়ে 315 যদি আমি কাটি, 9 আসবে, এক্স সমান সমান 7 9 63, অপশন নাম্বার এই আমাদের সঠিক উত্তর। বেসিক অঙ্ক। 19 দেখো, কোন টাকা তার এত অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে, দেখো বৃদ্ধি কত পেল, 7/1 মানে আগে আর এখন, আগে আর এখন। এবার 60 টাকায় 1 টাকা বৃদ্ধি হলো, এর মানে কি, 60 টাকায় 1 টাকা বৃদ্ধি হলো মানে কি, আগে ছিল 60 টাকা, এখন আর তার উপরে 1 টাকা বৃদ্ধি হয়ে এখন হয়ে গেল 8 টাকা, তাই তো? 60 টাকায় 1 টাকা বৃদ্ধি মানে কি, আগে ছিল টাকা 60 টাকা, তার থেকে 1 টাকা বেড়ে বর্তমানে হয়ে গেল 8 টাকা, তাই তো? এবার দেওয়া আছে দেখো, 7/1 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে, মানে এখন হলো 40 টাকা, তাহলে আমি এখন কত বের করলাম, আমার এখন হলো 8, বইয়ে দেওয়া আছে এখন হলো 40 টাকা, আমি বের করলাম এখন হলো 8, বইয়ে দেওয়া আছে এখন হলো কয় টাকা, 40 টাকা। 8 থেকে 40 5 গুণ, সেমভাবে 7 থেকে এটাও কয় গুণ হবে, 5 গুণ 5 7 35। মূল টাকার পরিমাণ কত ছিল, মানে আগে কত টাকা ছিল, আগে কয় টাকা বের করলাম আমি, 35 টাকা। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে নিশ্চয়ই। 2 নাম্বার দেখো, এ বি সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ দেয় মূলধনে 3/1, বি দেয় এ এবং সি এর দেওয়া মূলধনের সমান। এ মূলধনের 3/1 দেয়, বি দেয় এ আর সি এর সমান। সমস্যা আছে একটু, এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। এ দেয় মূলধনের 1/3। আচ্ছা, আমি মোট মূলধন একটা কিছু নেই, ধরি
এমন কোন সংখ্যা ধরবো যেটা 1/3 মানে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করা যাবে। মোট মূলধন ধরলাম আমি 6 টাকা ধরলাম। সাপোজ ধরলাম মোট মূলধন আমি 6 টাকা ধরে নিলাম। তুমি এটাকে 6 না ধরে 3ও ধরতে পারতে বা 3-এর ঘরের নামতার যে কোনো সংখ্যায় ধরতে পারতে, কোনো সমস্যা নাই। দেখো লেখা আছে এ দেয় মূলধনের 1/3 মানে এ দিবে টোটাল টাকা 3 ভাগের 1 ভাগ। তার জন্য আমি এমন সংখ্যা ধরে নিলাম যেটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, 6 ধরে নিলাম। দেওয়া আছে কি দেখো এ দেয় মূলধনের 1/3, এ কত দেবে? টোটাল যে মূলধন আছে তার 3 ভাগের 1 ভাগ দেবে এ। তাহলে মূলধন কয় টাকা? 6 টাকা ধরলাম আমি, তার 3 ভাগের 1 ভাগ মানে কাটাকাটি করলে কত আসবে? 2 সমান সমান 2 টাকা দেবে এ। বি দেয় এ এবং সি এর মূলধনের সমান, মানে বি যা দেবে সেটা এ আর সি এর সমান হবে। তাহলে বি কত লিখবো, সি কত লিখবো বলো তো? ভালো করে লাইনটা পড়ো। বি দেন মানে বি দেবে এ এবং সি এর সমান, মানে এ আর সি মিলে যা দেবে বি একাই তা দেবে। মানে এ আর সি, দেখো এই জায়গায় লিখছি আমি, এ আর সি মিলে যা দেবে দেখো তাই লেখা আছে। বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, মানে এ আর সি মিলে যা দেবে বি একাই তা দেবে। তাই তো? তাহলে মোট 6 টাকা যেহেতু, তার মানে সমান ভাগ হয়ে যাবে। মোট 6 টাকার মধ্যে তো সমান ভাগ হয়ে যাবে, মানে এ সিও দেবে 3 টাকা, বিও দেবে 3 টাকা, তাই তো? এই 3 3 6 টাকা হয়ে গেল, মোট মূলধন 6 টাকা। এ সিও দিল 3 টাকা, বিও দিল 3 টাকা, বইয়ে তো তাই লেখা আছে। মোট মূলধন 6 টাকা আমি ধরলাম, আবার বইয়েও লেখা আছে বি যা দেবে এ আর সি মিলে তাই দেবে। বি দিল 3 টাকা, এ সি মিলে দিল 3 টাকা, হয়ে গেল। তাহলে এবার শুনো, বি দিল কয় টাকা? বি দিল 3 টাকা, বি নিচে লিখলাম 3। এবার এ সি মিলে দিল 3 টাকা, তার মধ্যে এ দিয়েছিল 2 টাকা। এ সি মিলে 3, তার মধ্যে এ এর 2, তাহলে সি এর কত? সি এর রইল বাকি 1। তাহলে এই 2 এই 3 এই 2 এই 3 1 মোট হয়ে গেল 6 টাকা। এবার সব শর্ত পূর্ণ হয়ে গেল। এবার তোমাকে বের করতে হবে বছরান্তে মোট লাভের পরিমাণ 900 টাকা। মোট লাভ কত দেওয়া আছে? 900। তার মধ্যে আমাকে কার ভাগ বের করতে হবে? আমাকে সি এর ভাগ বের করতে হবে, সি এর ভাগটা বের করতে হবে। তাহলে মোট লাভ দেওয়া আছে 900 টাকা। 900 টাকার মধ্যে সি এর ভাগ কত? সি এর ভাগ কত? টোটাল কয় ভাগ হলো? 2 3 5 1 6, 6 এর উপরে 1, তাই তো? সি এর ভাগ কত? টোটাল হলো যদি 6 টাকা হয়, তার মধ্যে সি এর ভাগ কয় টাকা? 1 টাকা। তাহলে টোটাল 6 এর উপরে 1 টাকা হলো 900 টাকা, আর 6 ভাগের 1 ভাগ হলো সি এর ভাগ। কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে হবে 15, 150, 150 টাকা। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। কত? 150 টাকা সি এর ভাগ। খুব ভালো অঙ্ক ছিল একটা। তাহলে সেই টাইপের এই লেভেলের অঙ্ক আসা উচিত, বেশি কঠিন বা বেশি সহজ না দিয়ে। এটা একটা অঙ্ক, এটা এক্স ধরলে সাজাতে অনেক সমস্যা হয়। এটা আমি অপশন টেস্ট করব। প্রত্যেক মানে কিছু কিছু পর পর এই অঙ্কটা দেখা যায়, মানে মানে মাঝে মাঝে এই অঙ্কটা দেখা যায় আর কি। এই সেম অঙ্ক, সেম দাগ, সেম উত্তরে 420 উত্তর সম্ভবত। দেখো, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। প্রথম কথা, একটি হোস্টেলে কয়জন? 35 জন ছাত্র ছিল। ছাত্রের সংখ্যা আরো 7 বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত টাকা? প্রথমে প্রতিদিনের প্রতিদিনের গড় খরচ কত টাকা বের করতে হবে। মানে কি, দেওয়া আছে একটা হোস্টেল আছে, একটা হোস্টেলে প্রথমে 35 জন ছাত্র আছে। ছাত্রের সংখ্যা 7 জন বাড়বে, এবং যে হোস্টেলে যে মেসের খাওয়া দাওয়ার যে খরচা আছে সেটাও টোটালি 42 টাকা বাড়বে। কিন্তু তাতে কি হবে? মাথা পিছু মানে একজনের প্রতি আগে যে গড় খরচটা হতো, এখন মাথা পিছু তার থেকে 1 টাকা করে কম খরচ হবে, 1 টাকা খরচ করে কম হবে। তো তোমাকে বের করতে হবে প্রথমে গড় খরচ কত ছিল, প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল। প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, গড় না এটাকে মোট লিখবো। প্রথমের মোট খরচ আমাকে বের করতে হবে। এবার দেখো, যেটা আমি অপশন ধরি না কেন, দেখো টোটাল প্রথমে লোক ছিল কয়জন? 35 জন। এবার 35 জন লোকে 35 জন লোকের তো খরচ তো মনে করো 400 টাকা হতে পারে না। কি জন্য হতে পারে না বলতো? কারণ 35 জন লোকের যদি 400 টাকা খরচ হয়,
তাহলে একজনের ভাগে কি আসবে, পয়েন্টে আসবে। 35 জন লোকের মানে 35 দিয়ে তো 400 ভাগ যাবেই না, যাবে কি, যাবে না। তাহলে 35 উত্তর হতেই পারে না। আমি অঙ্কটা তোমাদের লিখে করে দেবো, তার আগে আমি অঙ্কটা একবার শুধু বুঝিয়ে নিচ্ছি একবার। কি দেখো লেখা আছে, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। তোমাকে এটাই বের করতে হবে যে প্রথমে 35 জন মিলে মোট কত টাকা খরচ হতো। এবার দেখো, যদি তুমি ধরো মোটে 35 জনে মিলে 433 টাকা খরচ হতো, তাহলে 35 জন মিলে যদি 433 টাকা খরচ হয়, 35 জন মিলে যদি 433 টাকা খরচ হয়, তাহলে একজনের ভাগে কত করে পড়বে? নিশ্চয়ই 35 দিয়ে 433 কে ভাগ করবে, ভাগটা যাবে না, ভাগ যাবে কি, ভাগ যাবে না। তার মানে এটা উত্তর হবে না, কারণ 35 দিয়ে ভাগ যায় না। অপশন নাম্বার সিও দেখো, 35 জনের যদি মোট 400 টাকা খরচ হয়, তাহলে একজনের ভাগে কত করে পড়বে? 35 দিয়ে 400 ভাগ যায় না, এটাও হবে না। সেম ভাবে এটাও, যদি 35 জনে মিলে মোট 430 টাকা খরচ হয়, তবে একজনের ভাগে এটাও দশমিকে আসবে, মানে ভাগফল মিলবেই না, তার মানে এটাও হবে না। তাহলে বাকি রইল কত, 420। এটাকে 35 দিয়ে ভাগ করলে ভাগ মানে ভাগফল মানে ভাগ মিলে যায় আর কি, ভাগশেষ থাকে না। তো এটা মিলতে পারে, এটা ধরে আমি অপশন টেস্টটা করবো। দেখো এটাই উত্তর হবে শিওর। এক পাশে লিখলাম আগে, এক পাশে লিখলাম এখন। ছাত্র দেখো, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, তাহলে আমি প্রথম লিখলাম 35 জন ছাত্র ছিল। আমাকে উত্তরে কি বের করতে হবে, প্রথমে প্রতিদিনের গড় খরচ মানে প্রথমে প্রতিদিনের মোট খরচ কত টাকা ছিল, এই যে এটা বের করতে হবে আমাকে। মোট খরচ আমি ধরলাম কত, অপশন 420 টাকা ছিল। আচ্ছা, 35 জনে মিলে যদি 420 টাকা খরচ হয়, মানে 35 জন ছাত্র মিলে যদি 420 টাকা খরচ হয়, তাহলে একজনের ভাগে কত করে পড়লো? 420 দিয়ে মানে 420 কে 35 দিয়ে ভাগ করব, তাই তো? বুঝতে পারলে নিশ্চয়ই। 35 জনে মিলে যদি 420 টাকা খরচ হয়, তবে একজনের ভাগে কত করে পড়বে, ভাগ করবে 1/72 12, একজনের ভাগে পড়বে 12 টাকা করে। এবার দেখো কি লেখা আছে, ছাত্রের সংখ্যা আরো 7 বাড়বে, তাই লেখা আছে ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়। আগে ছাত্র ছিল 35, আরো 7 বাড়লে কত হয়ে গেল, 42। এবং হোস্টেলের খরচ 42 টাকা বৃদ্ধি পায়। আগে খরচ হতো কয় টাকা, 420 টাকা, আরো 42 টাকা বাড়বে, মানে হবে 462 টাকা। তাহলে দেখো 42 জন ছাত্র মিলে যদি 462 টাকা খরচ করে, 42 জন ছাত্র মিলে যদি 462 টাকা খরচ করে, তবে একজনের ভাগে কত করে পড়বে, 462/42 ভাগ করে দেখবে কত আসবে, 11। তাহলে আগে মোট খরচ ছিল 12, এখন মোট খরচ আসলো কত, 11। আগের মোট খরচ 12, এখন মোট খরচ কত, 11। তাহলে কয় টাকা কমলো, 1 টাকা কমলো। দেখো বইয়েও তাই দেওয়া আছে, কিন্তু মাথাপিছু খরচ, গড় খরচ 1 টাকা করে কমে যায়। মাথাপিছু গড় খরচ 1 টাকা করে কমে যায়, আমারও তাই হলো। আগে মাথাপিছু মানে একজনের প্রতি খরচ ছিল 12 টাকা, এখন একজনের প্রতি খরচ হয় কয় টাকা, 11 টাকা, 1 টাকা করে কমে গেল, মানে এই প্রশ্নের সঙ্গে ম্যাচ খেয়ে গেল। তার মানে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। অপশন টেস্ট করলাম আমি অঙ্কটা, যদি 1 টাকা করে না কমতো তাহলে অঙ্কটা মিলতো না। তাছাড়া আমি তো তোমাদের প্রথমেই বললাম যে যেটা 35 দিয়ে ভাগ যাবে সেটাই উত্তর হবে। অজয় ও নীল একটি যৌথ ব্যবসার অংশীদার হয়। একটা ছিল অজয় ও নীল,
মূলধন গুণ সময়, মূলধন গুণ সময় লাভ। মূলধন আর সময় গুণ করলে কি হবে? লাভ হবে। এবার দেখো কি দেওয়া আছে। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় ৮,০০০ টাকা বিনিয়োগ করে। অজয় টাকা দিল কত? অজয় টাকা দিল ৮,০০০ টাকা, টাকা দিল ৮ মাসের জন্য। এবার এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। দেখো অজয় ব্যবসায় ৮,০০০ টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করলো এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করলো। অনিল কত টাকা বিনিয়োগ করলো দেওয়া নেই, এক্স ধরলাম, এবং বিনিয়োগ করলো 4 মাসের জন্য। কি দেওয়া আছে? বছরের শেষে অনিল পায় লাভের 20%। অনিল পাবে কত? অনিল কোনটা? নিচেরটা। অনিল পাবে লাভের 20%। তাহলে অজয় কত পাবে? অজয় পাবে বাকি 80%। মোট লাভ তো 100%ই হবে। যে কোনো জিনিসই মোট 100% হয়, তাহলে 100%-এর মধ্যে অনিলের লিখলাম আমি 20%। অনিল যদি 20% হয় তবে অজয় কত হবে? অজয় হবে বাকি 80%। কাটাকাটি করো, এটা কাটলে হয় কত? 4। এই 4 দিয়ে 8 কাটলে কত হয়? 2। 4 দিয়ে 8,০০০ কাটলে কত হয়? 2,০০০। কত রইলো এই পাশে? এই পাশে রইলো শুধু এক্স, এই পাশে রইলো 4,০০০। এক্স মানে কত হবে? 2 × 4,০০০। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। অনিল 4,০০০ টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল। নেক্সট দেখো, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি গোলক পাওয়া যাবে? মানে একটা বড় একটা লোহার গোলক ছিল যার ব্যাসার্ধ 8 সেমি, ওটাকে গলিয়ে তোমার 1 সেমি ব্যাসার্ধের গোলক বানাতে হবে। কতগুলি গোলক পাবে সেটা তোমাকে বের করতে হবে। এক্ষেত্রে তোমরা কি করবে? উপরে লিখবে হলো বড় গোলকের ব্যাসার্ধকে আমি আর লিখলাম, বড় গোলকের ব্যাসার্ধ বাই ছোট গোলকের ব্যাসার্ধ, তার আবার কি করে দেবে? কিউব করে দেবে। কিউব কি জন্য করলাম? কারণ এখানে আয়তনটা সমান থাকবে। মানে বড় গোলকের, মানে একটা বড় গোলকের যে আয়তন আছে এবং ছোট ছোট অনেকগুলো যে গোলক তৈরি হবে তাদের মোট আয়তনের সমানই হবে বড় গোলকটার আয়তন। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে? মনে রাখবে শর্টে উপরে হবে ভগ্নাংশের যে দাগটা আছে, উপরে হবে বড় গোলকের ব্যাসার্ধ, নিচে হবে ছোট গোলকের ব্যাসার্ধ, তার আমরা কি করে দেবো? কিউব করে দেবো। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ ছিল 8, ছোট গোলকের ব্যাসার্ধ ছিল 1, তার আবার কি করে দেবো? কিউব। তো নিচে একের দাম নেই, 8 এর কিউব মানে 512। তাহলে অপশন নাম্বার এই আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সেই টাকায় ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য কত? একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, এত টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়। তো ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে ক্রয় মূল্য কিভাবে বের করে? এই ক্ষেত্রে ক্রয় মূল্য কিভাবে বের করে? সংখ্যা দুটো যে দেওয়া আছে সেগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যখন দেওয়া থাকবে যে এত টাকায় বিক্রি করলে এত টাকা, যত টাকা লাভ হয়, আবার এত টাকায় বিক্রি করলে অত টাকায় ক্ষতি হয়, মানে লাভ আর ক্ষতিটা সমান। এক্ষেত্রে তোমরা কি করবে? ক্রয় মূল্য বের করার সময় যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। তা কত আছে? 1754 প্লাস 1492/2 যোগ করো। 2 4 6, 5 আর 9 14, 4 হাতের 1, হাতের 1, 4 সাথে 11 আবার 2 হাতের 1, 3/2, 32 অর্ধেক 16, 23। অপশন নাম্বার এই আমাদের সঠিক উত্তর, 1623 টাকা। নেক্সট অঙ্ক দেখো, এটাই আজকে শেষ অঙ্ক। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং কোণ বিএসি 50 ডিগ্রি হলে কোণ ওবিসির মান কত? তোমাদের আগে একটা জিনিস জানিয়ে রাখি, এটা মনে করো একটা ত্রিভুজ যার এটা হলো কেন্দ্র, এটা হলো কেন্দ্র,
তো আমি এই জায়গায় আরেকটা ত্রিভুজ আঁকি ছোট করে। এখানে এই কোণ আর এই কোণের মধ্যে সম্পর্ক তোমাদের আমি বলছি। যদি এই কোণ যা হবে, এই কোণ যদি x ডিগ্রি হয়, মানে এই কোণ যদি এক কোথায় x হয়, তাহলে এই কোণটা না তার ডাবল হবে, 2x হবে। কি বললাম? এইভাবে যদি ছবি আঁকা হয়, তাহলে উপরের কোণটা যত হবে, এই নিচের যে কোণটা আছে ঠিক তার ডাবল হবে। বুঝতে পারলে নিশ্চয়ই? এই জায়গায় মনে করো যদি এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 30 দোকানো 60 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয়, এটা হবে 50 দোকানো 100 ডিগ্রি। বুঝতে পারলে নিশ্চয়ই? তো এই কনসেপ্টের অঙ্কটা হবে এবিসি ত্রিভুজের ও একটা ত্রিভুজ আছে এবিসি। আগে একটা ছবি আঁকি। একটা ত্রিভুজ আছে এ বি সি। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্ত মানে এর বাইরে দিয়ে, এটা ও ধরলাম আমি। পরিবৃত্তের অর্থ কি? ভিতরে ছবিটা আমার ভালো হবে না, যদিও একটু দেখে নিও, বুঝে নিও। এর বাইরে দিয়ে, পরিবৃত্ত মানে বাইরে, পরি মানে বাইরে। এই ত্রিভুজের বাইরে কোনো একটা বৃত্ত আছে, এই ত্রিভুজের বাইরে কোনো একটা বৃত্ত আছে, পরিবৃত্ত। পরিবৃত্তের অর্থ কি? পরি মানেই বাইরে। পরি মানে কি? পরি মানেই বাইরে। পরিবৃত্ত মানে কি? বাইরে বৃত্ত। তাহলে এবিসি একটা ত্রিভুজ প্রথমে আঁকলাম। এবিসি একটা ত্রিভুজ আছে। ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র, কেন্দ্র হলো ও, এ পরিবৃত্তের কেন্দ্র, এবং কোণ বিএসি দেওয়া আছে 50 ডিগ্রি। বিএসি মানে কোনটা? বিএসি। এই কোণটা দেওয়া আছে কয় ডিগ্রি? 50 ডিগ্রি। তোমাকে বের করতে হবে কি? কোণ ও বিসি। কোণ ও বিসি মানে এই কোণটা কত হবে, তোমাকে সেটা বের করতে হবে। ওবিসি মানে কোনটা বলতো? ওবিসি মানে ও, মাঝখানে কি আছে? সি আছে। ও বিসি, ও বিসি মানে এই কোণটা তোমাকে বের করতে হবে। এই কোণটা তোমাকে বের করতে হবে। বুঝতে পারলে? নিশ্চয়ই বুঝতে পারলে। এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। তার পরিবৃত্ত মানে মাঝখানে দিলাম ও, পরিবৃত্তের কেন্দ্র, তার সাইডে একটা গোল করে পরিবৃত্ত দিলাম, এবং কোণ বিএসি দেওয়া আছে 50 ডিগ্রি। এই কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। তো একটাকে তোমরা কি শিখলে? এই কোণটা কত হবে? এই কোণটা এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তবে এই কোণটা তো ডাবল হবে। মানে এই কোণটা হবে কত ডিগ্রি? 100 ডিগ্রি। এই কোণের ডাবল হবে এই কোণ 100 ডিগ্রি। এবার দেখো তিনটা কোণ মিলে, এই একটা কোণ, এই একটা কোণ, এই ছোট যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে লক্ষ্য করো। এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে লক্ষ্য করো। এই ত্রিভুজে যে তিনটা কোণ আছে, তিনটা কোণ মিলে হতে হবে 180 ডিগ্রি। তোমরা সবাই জানো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো? এবার 180-র মধ্যে একটা কোণ আমার হয়ে গেল কয় ডিগ্রি? 100 ডিগ্রি অলরেডি হয়ে গেল। 180 ডিগ্রির মধ্যে একটা কোণ আমার হয়ে গেল কত ডিগ্রি? 100 ডিগ্রি। এবার এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে বাকি রইল কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা মিলে কত হতে হবে? 80 ডিগ্রি হতে হবে। দেখো আবার বলছি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই তো? তো আমি যে ডিপ করেছি একটু বেশি করে, এই তিনটা কোণের, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, তিনটা কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ দেওয়া আছে অলরেডি 100 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কত হবে? বাকি দুইটা কোণের সমষ্টি হবে 80 ডিগ্রি, তাই তো? তিনটা মিলে তো আমাকে 180 আসতে হবে। 180-র মধ্যে 100 অলরেডি হয়ে গেল, তাহলে বাকি কত রইলো? 80। তাহলে এই কোণ আর এই কোণ মিলে কত হবে? 80। এই দুই কোণ মিলে কত হবে? 80। সমান করে ভাগ করে দাও, তাহলে এই কোণ হবে সমান, যদি করে দিয়ে ভাগ করে দাও, আর তো কিছু বলা নেই, সমান হবে না অসমান হবে কিচ্ছু বলা নেই, সমান করে ভাগ করে দেই। তাহলে এই কোণ হবে কত ডিগ্রি? 40 ডিগ্রি। এই কোণ হবে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে মোট 180 ডিগ্রি হয়ে গেল।
এবার তোমাকে বের করতে হবে কোণ ওবিসি। ওবিসি মানে যে এই কোণটা তোমাকে বের করতে হবে। তাহলে কত বের করলে তুমি? অপশন নাম্বার এ 40 ডিগ্রি তুমি বের করলে। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। এই অঙ্কটা মানে প্রতিসীমার অঙ্কটা করলাম ঠিকই, কিন্তু সলিউশন আমার নিজেরই পছন্দ হলো না। আমি একটু জ্যামিতিতে একটু কাঁচা, তো ঠিক করলাম না ভুল করলাম তোমরা যারা ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্টে জানাবে। মানে শিওর না আমি ঠিক করলাম কি ভুল করলাম, কারণ জ্যামিতিতে আমি বলতে অনেকটাই দুর্বল। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক করলাম কি ভুল করলাম। বাকি আজকের মতো এটুকুই, 25টা প্রশ্ন আমরা শেষ করে ফেললাম। যারা যারা এখনো ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বাকি লাইক করে দিও। ভিডিওটা যদি একটু একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।